হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দা দেবজিৎ চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ডিলিমিটেশন কমিশন সম্পর্কে। এই ডিলিমিটেশন কমিশনটা কি এবং কেন এই কমিশন গঠন করা হয় এবং ভারতে আজ পর্যন্ত কতবার এই ডিলিমিটেশন কমিশন গঠন করা হয়েছে তা সমস্ত বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে ডিলিমিটেশন কমিশন। ডিলিমিটেশন কমিশন। এই ডিলিমিটেশন কমিশন একে বাংলায় বললে যে সীমানা পুনর্নির্ধারণ কমিশন। ঠিক আছে, সীমানা পুনর্নির্ধারণ কমিশন। ঠিক আছে, তাহলে এই ডিলিমিটেশন কমিশন বাংলা হচ্ছে সীমানা পুনর্নির্ধারণ কমিশন। তাহলে এই ডিলিমিটেশন কমিশনটা কি তোমরা বাংলা মানে দেখলেই বুঝতে পারবে যে সীমানা পুনর্নির্ধারণ, অর্থাৎ সীমানাটা আবার পুনর্নির্ধারণ করবে। কার সীমানা? উত্তর হচ্ছে লোকসভা কেন্দ্র এবং বিধানসভার যে কেন্দ্র আছে। ঠিক আছে, লোকসভার যে নির্বাচনী কেন্দ্র আছে, বর্তমানে ভারতে লোকসভার সিট কয়টা? 543টা। তাহলে এই যে সারা ভারতে 543টি সিটের যে আছে, 543টি যে লোকসভা কেন্দ্র আছে, তার যে সীমানা সেটা পরিবর্তন করবে কি অনুযায়ী? যে প্রত্যেক 10 বছর অন্তর অন্তর যে সেন্সাস হয়, অর্থাৎ জনগণনা হয়, সেই জনগণনার উপরে ভিত্তি করে প্রত্যেক 10 বছর পর পর কি হয় যে এই ডিলিমিটেশন কমিশন গঠন করা হয়, যাতে এই লোকসভা কেন্দ্র এবং বিধানসভা কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণ করা যায়। দেখো যে প্রত্যেক 10 বছর অন্তর কি হয় যে ভারতের জনসংখ্যা কি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তাহলে ধরো আমাদের ভারত হচ্ছে এটা, ধরে নাও মোটামুটি একটি ভারত, ঠিকঠাক হয়নি তাও আর কি বোঝার জন্য দেখো যে এটা ধরো ভারত। তাহলে ভারতের লোকসভার কেন্দ্র কয়টি আছে? লোকসভা নির্বাচন কেন্দ্র কয়টি আছে? 543টি। তাহলে এই সারা ভারতে লোকসভা কেন্দ্র আছে কয়টি? 543। তার মধ্যে এই পশ্চিমবঙ্গ আমাদের রাজ্য এখানের মধ্যে আছে। এই পশ্চিমবঙ্গে কতগুলি আছে? পশ্চিমবঙ্গে আছে হচ্ছে 42টি আসন। তাহলে এই যে 42টি আসন আমাদের পশ্চিমবঙ্গে সারা ভারতে কি হচ্ছে যে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তার জন্য কি হয়েছে যে এই ডিলিমিটেশন কমিশন এর জন্য গঠন করা হয় যে যেই জায়গায় জনসংখ্যা বৃদ্ধি পেয়ে যাবে তার অনুপাতে সেখানে যাতে জনপ্রতিনিধি থাকে। ঠিক আছে, ধরো একটা জায়গা বোঝার জন্য, এই জায়গায় লোকসভা কেন্দ্র কটি আছে? যে 4টি ভাগে, ধরো এখানের মধ্যে 4টি লোকসভা কেন্দ্র আছে। আরে এখানে একটি সিট আছে, এখানে একটি সিট, এখানে একটি সিট, আর এখানে একটি সিট, টোটাল এখানে 4টি সিট আছে। তার এখানে জনসংখ্যা আছে ধরো বর্তমানে 10, এখানেও 10 জন জনসংখ্যা, এখানেও 10, আর এখানেও 10। মানে এখানের মধ্যে এমনভাবে 4টি সিটকে ভাগ করা হয়েছে যে প্রত্যেক জনপ্রতিনিধির অর্থাৎ প্রত্যেক সিটে 10 জন করে জনসংখ্যা আছে। এবার 10 বছর পরে দেখা গেল যে এখানে জনসংখ্যা বেড়ে গেল, 10 জনের জায়গায় হয়ে গেল এখানের মধ্যে 100 জন, এখানে হয়ে গেল 120 জন জনসংখ্যা, এখানে হয়ে গেল বেড়ে 200 জন, আর এখানে হয়ে গেল ধরো 500 জন। তাহলে এবার কি হবে যে এখন দেখা গেল যে একজন প্রতিনিধির আন্ডারে এখানে তো 100 জন আছে, এখানে একজন প্রতিনিধির আন্ডারে 120 জন আর কি জনসংখ্যা আছে, আর এখানে 200 জন, এখানে 500 জন, তাই তো? তাহলে এখানে কি হয়ে গেল যে জনসংখ্যার অনুপাতে জনপ্রতিনিধি কিন্তু সংখ্যা কি হচ্ছে ঠিক মিলছে না। তার জন্য এর জন্যই কি করা হয় যে 10 বছর পর পর যে সেন্সাস হয় অর্থাৎ জনগণনা হয়, তারপরে দেখা যায় যে কোন জায়গায় জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। তার ফলে কি হয় যে এখন এই জায়গা থেকে কি করা হবে যে জনসংখ্যা গণা হবে। এখানে কত আছে? 200 জন, এখানে 500 জন, এখানে 120 জন, আর এখানে 100 জন। তাহলে টোটাল যোগ করলে কত হয়? এখানে 0, এখানে 2, এখানে 5, 6, 7, 8, 9, 9, অর্থাৎ 920 জন টোটাল এই জায়গায় আছে। তাহলে এখন কি করা হবে যে 920 জনকে যাতে
4 জনের সমান অনুপাতে ভাগ করে দেওয়া হয়, এমনভাবে আর কি প্রতিনিধিরা থাকবে। ধরো 920কে 4 দিয়ে এখানে ভাগ করা হলো, 8, 1 নামলো 2, 12, 0 নামলো 0। অর্থাৎ এখানে একজন জনপ্রতিনিধির পিছু কিন্তু 230 জন জনসংখ্যা হলে পারফেক্ট আর কি মিলে যায়। তাহলে এর জন্যই করা হয় যে যাতে প্রত্যেক জনপ্রতিনিধির আন্ডারে সমান সংখ্যক, অর্থাৎ জনসংখ্যা যাতে ঠিকঠাক থাকে। মানে একজন জনপ্রতিনিধির আন্ডারে 100 জন, আরেকজন জনপ্রতিনিধির আন্ডারে 500 জন, সেটা ঠিক না। 543 যে আছে, এই 543 জন জনপ্রতিনিধির আন্ডারে যাতে আর কি জনসংখ্যার অনুপাতে সিট সংখ্যা বণ্টিত হয়, তার জন্যই এই কমিশন কিন্তু গঠন করা হয়। বোঝা গেল? তাহলে এটা উদাহরণের সাহায্যে একটু বুঝলে। তাহলে এটা লোকসভা দিয়ে বোঝালাম। আর এখন মনে রাখবে যে ভারতের সংবিধানের কত নম্বর আর্টিকেল এটা বলা আছে। মনে রাখবে যে ভারতের সংবিধানের 82 নম্বর আর্টিকেলে বলা আছে যে পার্লামেন্ট এই ডিলিমিটেশন কমিশন একটা অ্যাক্ট পাস করবে, আর তার দ্বারা কিন্তু এই ডিলিমিটেশন কমিশন গঠন করা হবে। এটা ইউনিয়ন অর্থাৎ কেন্দ্র লেভেলে। আরেকটা আছে 170 নম্বর আর্টিকেল, এর দ্বারা রাজ্যের যে বিধানসভা আছে, রাজ্যের যে লোকসভার যে কেন্দ্র আছে, তার যে নির্বাচনী কেন্দ্র আছে তার কিন্তু পরিবর্তন করা হবে, অর্থাৎ সীমানা নির্ধারণ করা হবে। তাহলে 82 নম্বর আর্টিকেলের দ্বারা কেন্দ্রীয় লেভেলে ডিলিমিটেশন কমিশন গঠন করা হবে, আর 170 নম্বর আর্টিকেলের দ্বারা ডিলিমিটেশন গঠন করা হবে, যেটা রাজ্যের যে সীমানা, রাজ্যের যে নির্বাচনী কেন্দ্রগুলির সীমানা তা পরিবর্তন করবে। তাহলে এই দুটি আর্টিকেল মনে রাখবে ডিলিমিটেশন কমিশন সম্পর্কে। তাহলে ডিলিমিটেশন কমিশন বোঝা গেল কি, যে ডিলিমিটেশন কমিশন হচ্ছে সাম্প্রতিক যে জনগণনা হয়ে গেছে, অর্থাৎ সেন্সাস হয়ে গেছে, সে তার অনুযায়ী আর কি নির্বাচনী কেন্দ্রগুলির যে সীমানা নির্ধারণ করা, পুনর্নির্ধারণ করা, সেটাই হচ্ছে এখানে ডিলিমিটেশন কমিশনের কাজ। তাহলে এখন ডিলিমিটেশন কমিশনের গঠনটা আগে জেনে নাও, যে এই ডিলিমিটেশন কমিশনে কারা কারা থাকে। তাহলে মনে রাখবে একজন অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতি, ঠিক আছে, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি। তাহলে এই কমিশনে কারা কারা থাকবে? একজন তো থাকবে হচ্ছে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত অর্থাৎ রিটায়ার্ড একজন জাজ, ঠিক আছে। আরেকজন থাকবে হচ্ছে মুখ্য নির্বাচন কমিশনার। ভারতের যে মুখ্য নির্বাচন কমিশনার আছে, অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াতে 3 জন সদস্য। তোমরা জানো যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের নির্বাচন কমিশনে কতজন সদস্য? 3 জন। একজন মুখ্য নির্বাচন কমিশনার আর 2 জন হচ্ছে আদার নির্বাচন কমিশনার অর্থাৎ অন্যান্য নির্বাচন কমিশনার। তার মধ্যে যে মুখ্য নির্বাচন কমিশনার তিনিও থাকবে এই কমিশনে, নির্বাচন কমিশনার। তাহলে এই কমিশনে এই 2 জন, আরও একজন থাকবে, মানে আরও একটি থাকবে, সেটি হচ্ছে নিজ নিজ রাজ্যের নির্বাচন কমিশনগণ আর কি, নির্বাচন কমিশনারগণ, ঠিক আছে। নিজ নিজ রাজ্যের রাজ্য নির্বাচন কমিশনগণ, ঠিক আছে, নিজ নিজ রাজ্য নির্বাচন কমিশনারগণ, ঠিক আছে, কমিশনারগণ। দেখো ভারতের কেন্দ্রীয় লেভেলে কিন্তু একটা ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থাকে, আর স্টেট লেভেলে রাজ্যেও কিন্তু একটা ইলেকশন কমিশন থাকে, সেটা হচ্ছে স্টেট ইলেকশন কমিশন। তাহলে সেই স্টেট ইলেকশন কমিশনের মধ্যে যে সদস্যরা থাকে, সেই নিজ নিজ রাজ্যের নির্বাচন কমিশনারগণ, তারা এই কমিশনে থাকবে। অর্থাৎ ধরো পশ্চিমবঙ্গের মধ্যে আর কি লোকসভা কেন্দ্র বা বিধানসভার কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণ হবে, তখন কি হবে যে পশ্চিমবঙ্গের যে রাজ্য নির্বাচন কমিশনারগণ আছে তারা এই কমিশনে যোগদান করবে, যখন পশ্চিমবঙ্গের মধ্যে আর কি সীমানার পুনর্নির্ধারণ করা হবে লোকসভা বা রাজ্যসভার, লোকসভা বা বিধানসভার। আর এরা 2 জন তো থাকবেই, অর্থাৎ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত একজন বিচারপতি আর সুপ্রিম কোর্ট আর কি মুখ্য নির্বাচন কমিশনার, এই 2 জন তো থাকবেই। তার সঙ্গে সঙ্গে যেই রাজ্যে এই আর কি সীমানা পুনর্নির্ধারণ করা হবে লোকসভা বা বিধানসভার,
সেই রাজ্যের নির্বাচন কমিশনারগণ এখানে এই কমিশনে যুক্ত হয়ে যাবে। ধরো পশ্চিমবঙ্গের বিধানসভা লোকসভার নির্বাচন আর কি পুনর্নির্ধারণ করা হয়ে গেল, তাহলে এই কমিশন থেকে এই যে ডিলিমিটেশন কমিশন এখানের মধ্যে এই পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনারগণ আর কি সরে যাবে। ধরো এখন চলে গেল বিহারে, তাহলে এখন এই সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি থাকবে এই ডিলিমিটেশন কমিশনে, আর মুখ্য নির্বাচন কমিশনার তো থাকবেই, আর তার সঙ্গে সঙ্গে বিহারের যে রাজ্য নির্বাচন কমিশনারগণ তারা এখানে এসে পড়বে ডিলিমিটেশন কমিশনে। অর্থাৎ যেই রাজ্যে এই সীমানা পুনর্নির্ধারণ করা হবে সেই রাজ্যের যে নির্বাচন কমিশনারগণ তারা চলে আসবে এখানটায়। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল গঠনটা মনে রাখবে যে এই ডিলিমিটেশন কমিশনের গঠন কি, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত একজন বিচারপতি অর্থাৎ জাজ, মুখ্য নির্বাচন কমিশনার, আর নিজ নিজ রাজ্যের অর্থাৎ যেই রাজ্যে সেটা করা হবে সেই কি সীমানা পুনর্নির্ধারণ করা হবে সেই রাজ্যের নির্বাচন কমিশনারগণ। তাহলে এই গঠনটা মনে রাখবে। এখন দেখো তোমাদের জানতে হবে এই যে ডিলিমিটেশন কমিশন, এই কমিশন যার কি নির্দেশ দেবেন তার বিরুদ্ধে কিন্তু আদালতে প্রশ্ন করা যায় না বা মামলা করা যায় না। তাহলে এটা মনে রাখবে যে এই কমিশনের নির্দেশনার বা প্রস্তাবের, এই নির্বাচন কমিশনের প্রস্তাবের বিরুদ্ধে কি করা যায় না, যে আদালতে মামলা করা যায় না। এটা মনে রাখবে যে কোশ্চেন আসতে পারে এই ডিলিমিটেশন কমিশনের বিরুদ্ধে কি আর কোনো মামলা করা যায়, তার উত্তর হবে না। আরেকটা ব্যাপারে মনে রাখবে যে ডিলিমিটেশন কমিশন যার নির্দেশ দিবে তা কিন্তু লোকসভা বা বিধানসভায় যখন পেশ করা হবে তখন কিন্তু তার কোনো পরিবর্তন করতে পারবে না। তাহলে এই কমিশনের প্রস্তাব বিধানসভা বা লোকসভায় পরিবর্তন করা যায় না। ঠিক আছে, কোনো পরিবর্তন করতে পারবে না, যা বলবে তা বাধ্যতামূলক করতেই হবে। ঠিক আছে, এই ডিলিমিটেশন কমিশন যা রায় দেবে তাই কিন্তু আর কি সর্বেসর্বা, যা বলবে তাই হবে। এই কমিশনের বিরুদ্ধে কোনো আর কি আদালতে মামলাও করতে পারবে না কেউ, আবার এই কমিশনের প্রস্তাব বিধানসভা বা রাজ্য আর কি লোকসভাতে সেটা যদি পেশ করা হয় তখন তার কোনো পরিবর্তনও কেউ করতে পারবে না। তাহলে এই দুটি পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবে। এখন তোমাদের কোশ্চেন আসবে মনে যে এই যে ডিলিমিটেশন কমিশন এটা সবার প্রথমে কবে গঠন করা হয়েছিল। তাহলে উত্তর হচ্ছে যে আমি একটু কি বললাম যে প্রত্যেক জনগণনার পরে, অর্থাৎ সেন্সাস যে হয় 10 বছর পর পর কি হয় যে জনগণনা হয়, তারপরেই কিন্তু এই ডিলিমিটেশন কমিশন গঠনের কথা বলা হয়েছে। তাহলে ডিলিমিটেশন প্রথমবার যেটা গঠন করা হয় সেটা হচ্ছে কোন জনগণনার অনুসারে, মনে রাখবে যে 1951তে যে জনগণনা হয়, 1951 সালের জনগণনা এই 1951 সালের জনগণনা অনুসারে তারপরে একটা অ্যাক্ট পাস করা হয়। এই ডিলিমিটেশন গঠন করতে গেলে একটা অ্যাক্ট পাস করতে হয়, অর্থাৎ একটা পার্লামেন্টে আইন পাস করতে হয়। তাহলে সেইটা পাস হয় হচ্ছে, নাম হচ্ছে সেটার ডিলিমিটেশন কমিশন অ্যাক্ট 1951 মনে রাখবে, 1952, হ্যাঁ 1 না 2, ডিলিমিটেশন কমিশন অ্যাক্ট 1952। তাহলে এই অ্যাক্ট পার্লামেন্টে পাস করা হয়, আর তার পাস করার পরে এই বছরই অর্থাৎ 1952-এ ডিলিমিটেশন কমিশন গঠন করা হয়।
তাহলে কবে প্রথম ভারতের মধ্যে স্বাধীন ভারতে প্রথম কবে ডিলিমিটেশন কমিশন গঠন করা হয়? তাহলে একটা উত্তর পেয়ে গেলে যে ভারতে কি করতে হয়, ডিলিমিটেশন কমিশন বানানোর জন্য প্রত্যেক 10 বছর পর পর যে সেন্সাস হয় অর্থাৎ জনগণনা হয়, তারপরে তার ভিত্তিতে পার্লামেন্টে একটা আইন পাস করতে হয়, অ্যাক্ট পাস করতে হয়, তার ভিত্তিতে কিন্তু ডিলিমিটেশন কমিশন গঠন করা হয়। তাহলে প্রথমবার 1951 সালে যে জনগণনা হয় তার ভিত্তিতে তারপরে পার্লামেন্টে একটা আইন পাস করা হয়, সেই আইনটির নাম হচ্ছে ডিলিমিটেশন কমিশন অ্যাক্ট 1952। এই আইনের ভিত্তিতে 1952 সালের এই আইনের ভিত্তিতে ওই বছরই কিন্তু এই ডিলিমিটেশন কমিশন প্রথমবারের মতো গঠন করা হয়। ঠিক আছে, এবার টোটাল কিন্তু এখন পর্যন্ত চারবার টোটাল এই ডিলিমিটেশন কমিশন গঠন করা হয়েছে। একটু আগেই বললাম যে 10 বছর পর পর জনগণনা হয়। তাহলে এরপরে কবে জনগণনা হবে? 1961 সালে, তাই তো? 1951 সালের 10 বছর পর মানে 1961 সালে আবার জনগণনা হবে। তার মানে কি আবার আর কি ডিলিমিটেশন কমিশন গঠন করা হবে। তাহলে এই যে জনগণনা 1961 সালে, তার ভিত্তিতে কিন্তু আবার ডিলিমিটেশন অ্যাক্ট পাস হয়। সেই একটার নাম কি? সেই একটার নামও হচ্ছে ডিলিমিটেশন অ্যাক্ট 1962, মনে রাখবে। ডিলিমিটেশন কমিশন অ্যাক্ট 1962, বোঝা গেল? তাহলে এই ডিলিমিটেশন কমিশন অ্যাক্ট 1962 এর ভিত্তিতে কমিশনটা গঠন করা হয়, অর্থাৎ ডিলিমিটেশন কমিশনটা গঠন করা হয় কবে? সেটা হয় হচ্ছে 1963 এ। বোঝা গেল? প্রথমবার যেই কমিশনটা গঠন করা হয়েছে সেটা তো যেই বছর একটা পাস হয় 1952 সালে, সেই বছরই এই 1952 সালে কমিশনটা গঠন করা হয়। কিন্তু 10 বছর পরে যে যখন এই 1961 সালে যে জনগণনা হয়, তার ভিত্তিতে পার্লামেন্টে ডিলিমিটেশন কমিশন অ্যাক্ট 1962 অর্থাৎ 61 সালে যে জনগণনা হয় তার ভিত্তিতে 1962 সালে আইন পাস করা হয় এবং 62 সালের পরে 63 সালে কিন্তু এই কমিশনটা গঠন করা হয়। বুঝে গেল? তারপরে তাহলে দুটি কমিশন হয়ে গেল, আর দুটি কমিশন বাকি আছে। তারপরে 1971 সালের পরে 1961 সালের পরে 1971 সাল, এই 1971 সালে আবার জনগণনা হয়। এই জনগণনা অনুযায়ী এখানেও ডিলিমিটেশন কমিশন অ্যাক্ট পাস করা হয়। ডিলিমিটেশন কমিশন অ্যাক্ট 1972, ঠিক আছে? তাহলে জনগণনা হয় 1971 সালে, আইন পার্লামেন্টে পাস হয় 1972 সালে। এই আইনের ভিত্তিতে কমিশনটা গঠন করা হয় 1973 সালে। বোঝা গেল? তারপরে বর্তমানে এখন পর্যন্ত লাস্ট যে ডিলিমিটেশন কমিশন গঠন করা হয়েছিল সেটা হচ্ছে 2001 জনগণনা অনুযায়ী। 2001 যে জনগণনা হয় সেটা অনুযায়ী ডিলিমিটেশন কমিশন অ্যাক্ট 2002 এর এই অ্যাক্ট, ঠিক আছে? তাহলে 2001 জনগণনা অনুযায়ী 2002 সালে এই ডিলিমিটেশন কমিশন অ্যাক্ট 2002 আইনটি পাস হয়, আর তার ভিত্তিতে এই 2002 সালেই এই ডিলিমিটেশন কমিশন গঠন করা হয়। তাহলে এই চারটি কিন্তু ডিলিমিটেশন কমিশন গঠন করা হয়েছে। আর এরপরে 2002 এর পরে বলা হয়েছে যে 2026 পরেই আর কি ডিলিমিটেশন কমিশন গঠন করা হবে, তার আগে কিন্তু করা যাবে না। ঠিক আছে? তাহলে দেখো আমি কি বলেছিলাম যে এর কাজ কি, যে বাউন্ডারি অর্থাৎ সীমানা নির্ধারণ করা, পুনর্নির্ধারণ করা। তাহলে মনে রাখবে
যখন প্রথমবার যখন এই 1952 সালে ডিলিমিটেশন কমিশন গঠন করা হয়েছিল তখন লোকসভার যে আসন সংখ্যা ছিল সেটা কত ছিল? তাহলে মনে রাখবে 494 জন ছিল, ঠিক আছে? তখন লোকসভার সদস্য সংখ্যা ছিল 494। বোঝা গেল লোকসভার সদস্য সংখ্যা। লিখে দিই লোকসভা লোকসভার সদস্য সংখ্যা বা সিট সংখ্যা, ঠিক আছে? সিট সংখ্যা, ঠিক আছে? লোকসভার সিট সংখ্যা ছিল প্রথমবার 494। তারপরে যখন এই 1961 সালের জনগণনা অনুযায়ী যখন ডিলিমিটেশন কমিশন গঠন করা হয় তখন দাঁড়ায় হচ্ছে 522টি সিট লোকসভার, ঠিক আছে? তারপরে 1971 সালের জনগণনা অনুযায়ী যে ডিলিমিটেশন অ্যাক্ট বসে তখন লোকসভার সদস্য দাঁড়ায় 543। আর যেটা বর্তমান পর্যন্ত আছে, ঠিক আছে, 2002 সালেও কিন্তু কি আছে, কোনো পরিবর্তন হয়নি, এটাও আছে 543ই আছে। তাহলে এটাই বলা হয়েছে যে এখানের মধ্যে এটা বলা আছে যে মনে রাখবে সবসময় 1971 সালের জনগণনার পর থেকে, অর্থাৎ 1971 সালের পর থেকে সিট সংখ্যার কোনো পরিবর্তন হয় না, শুধু বাউন্ডারির সীমানার পরিবর্তন হয় লোক সংখ্যার ভিত্তিতে, ঠিক আছে? লোক সংখ্যা বাড়ছে, তাই একটা কনস্টিটিউয়েন্সিতে লোক সংখ্যা বেড়ে গেলে, ধরো দুটি কনস্টিটিউয়েন্সি, একটাতে লোক সংখ্যা বেড়ে গেল 10 বছর পরে, আর একটাতে লোক সংখ্যা কমে গেল, তাহলে যেখানে বেড়ে গেছে সেখান থেকে কিছু আর কি, সেখানে যে জনসংখ্যা তার থেকে কিছুটা জায়গায় এসে পড়বে, আর যে জায়গায় জনসংখ্যা কমে গেছে তার যে কেন্দ্রটা তারটা একটু বড় করে দেবে, যাতে জনসংখ্যা তার এখানে একটু এসে যায়, ঠিক আছে? বাউন্ডারিটা একটু বাড়িয়ে দেবে যেখানে জনসংখ্যা কমে গেছে। আর যেখানে জনসংখ্যা বেড়ে গেছে যেই কনস্টিটিউয়েন্সিতে, তার বাউন্ডারিটার সীমানা একটু কমিয়ে দেবে, যাতে লোক সংখ্যাটা যেখানে বেড়ে গেছে তার সীমানাটা কমিয়ে দিলে লোক সংখ্যা কমে যাবে, একটা সামঞ্জস্যপূর্ণ আর কি অবস্থান হবে নির্বাচন কেন্দ্রের। তাহলে সেটাই বলা হয়েছে যে 1971 সালের পর থেকে কিন্তু আর নির্বাচনী কেন্দ্রের সংখ্যার আর কি কোনো চেঞ্জ হয় না, 543 এখনও 543ই আছে। বোঝা গেল? সেটা কিসের জন্য করা হয়েছে? যে দেখা যায় যে উত্তর ভারতের তুলনায় দক্ষিণ ভারতে কি হয়, যে দক্ষিণ ভারতের লোকেরা পরিবার পরিকল্পনা, ফ্যামিলি যে প্ল্যানিং করে তারা খুব ভালোভাবে করে, অর্থাৎ জনসংখ্যা অতটা বৃদ্ধি পায় না দক্ষিণ ভারতে, পরিবার পরিকল্পনা ভালো আছে। কিন্তু উত্তর ভারতে কি হয়, যে জনসংখ্যা বাড়তেই আছে। তাহলে যেমন কেরালা, দক্ষিণ ভারতে কেরালা সবচেয়ে উচ্চ শিক্ষিত একটা রাজ্য, তাহলে সেখানে পরিবার পরিকল্পনা খুব ভালো, সেখানে লোক সংখ্যা একদম ঠিকঠাক রাখছে তারা। কিন্তু তার জন্য কি হচ্ছে, যে এই ডিলিমিটেশন কমিশন গঠনের করার ফলে কি হয়, যে লোক সংখ্যার ভিত্তিতে বাউন্ডারি চেঞ্জ করা হয়। তাহলে যেই রাজ্যে লোক সংখ্যা কমে যাচ্ছে তার সিট সংখ্যাও কমে যাচ্ছে, তাই তো? তাহলে আগে কি করা হতো, আর কি লোকসভার সংখ্যাও চেঞ্জ হচ্ছিল। তাহলে যখন চেঞ্জ হবে তার মানে কি, দক্ষিণ ভারতের লোক সংখ্যা তারা আর কি ঠিকঠাক রাখছে, কমাচ্ছে, কিন্তু উত্তর ভারতে লোক সংখ্যা বাড়াচ্ছে। তাহলে উত্তর ভারতের যে রাজ্যগুলি তার লাভ হচ্ছে কিসের জন্য? কারণ লোক সংখ্যা বাড়লে কি হবে, যে সিট সংখ্যাও বাড়তে থাকবে। আর দক্ষিণ ভারতের লোক যে তারা ভালো কাজ করছে, দক্ষিণ ভারতের লোক আর কি, দক্ষিণ ভারতের লোকেরা তাদের কাজ ভালো করছে, যে পরিবার পরিকল্পনা ভালো করছে, তারা লোক সংখ্যা আর কি নিয়ন্ত্রণে রাখছে, তাদের যে লোক সংখ্যা রাজ্যের সেটা নিয়ন্ত্রণ করতে পারছে তারা। কিন্তু তারা যে নিয়ন্ত্রণ করছে তার জন্য তাদের লস হচ্ছে, কারণ লোক সংখ্যা আর কি ঠিকঠাক রাখার জন্য তাদের সিট সংখ্যা কমে যাচ্ছে। কিন্তু উত্তর ভারতের লোকেদের তারা লোক সংখ্যার আর কি নিয়ন্ত্রণও করতে পারছে না, আবার তাদের লাভ হচ্ছে, জনসংখ্যা বাড়ছে, তার জন্য সিট সংখ্যা বাড়ছে। তাহলে এর জন্য কি করা হয়, যে না 543 71 সালে যেটা ছিল এটাই থাকবে, শুধু বাউন্ডারি চেঞ্জ হবে। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল যে 4বার যে ডিলিমিটেশন কমিশন গঠন করা হয়েছিল তা এটা লিখে নিতে পারো খাতায়, ঠিক আছে? আমাদের ভারতের যে লোকসভা নির্বাচন হয়, ঠিক আছে, সেটা কে করায় বা কে কন্ডাক্ট করায়, সেটা হচ্ছে ইসিআই, অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। আর তার সহযোগেই কিন্তু এই ডিলিমিটেশন কমিশন কাজ করে, ঠিক আছে? তাহলে ডিলিমিটেশন কমিশন কার সহযোগিতায় কাজ করে? এই ইসিআই, অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, যে নির্বাচন করায় লোকসভা নির্বাচন বর্তমানে যেটা চলছে 2024-এ। তাহলে তোমরা যদি জানতে চাও যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সম্পর্কে, তাহলে আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও দেখতে পারো, অথবা এই চ্যানেলে গিয়ে তোমরা এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সম্পর্কে দেখতে পারো, যে এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাজ কি, কার নির্বাচন করে, ঠিক আছে, এবং তার গঠন কার্যাবলী সমস্ত বিস্তারিত সেই ভিডিওতে আলোচনা করেছি। তাহলে আজকের আলোচনা ছিল এই ডিলিমিটেশন কমিশন। আশা করছি তোমরা সমস্তটা ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।